উত্তর কলকাতা মানেই আবেগ। দুপাশে শতাব্দী প্রাচীন এই বাড়িগুলোর মাঝের অলিতে গলিতে কান পাতলে আজও অনুভব করা যায় পুরনো কলকাতার কত কথা, হারিয়ে যাওয়া সেই সব দিনগুলো। তারই মাঝে এই বনেদি বাড়ির দুর্গাপুজোগুলো পুজোর কদিনের জন্য হলেও হারানো সেই সব দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায় আমাদের। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো শুধুমাত্র একটি ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠানই নয়, বরং এই পুজোগুলো একটি ঐতিহ্যবাহী বাড়িগুলির সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব বহন করে। নমস্কার, আমি অনন্যা ও অনন্যার সাথে ইউটিউব চ্যানেল মানেই নতুন নতুন বনেদি বাড়ির গল্প। সেরকমই আপনাদের সকলের পছন্দের আরও একটি কলকাতার অন্যতম নিজস্ব গুণে স্বনামধন্য বনেদি বাড়ির গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। আর পুজো এসে গেছে, তাই অবশ্যই এই বনেদি বাড়ির গল্প তো থাকবে সেই বাড়ির প্রাচীন পুজোর কথা। এখন শুধু তাই নয়, এই বাড়ির কিন্তু পুজো ছাড়াও আরও একটি বিশেষ আকর্ষণ আছে, যেটা শুধু এই বাড়ির নয়, আমাদের পুরো কলকাতার গৌরব, কলকাতার ঐতিহ্য, সেটাও তুলে ধরব। আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আভিজাত্য অহংকারে সাবেকিয়ানার গরিমায় এই সমস্ত বনেদি পুজোগুলো হয়ে উঠেছে প্রাচীন সভ্যতার একটি নিদর্শন। এই বাড়িগুলোর অন্দরমহলের ঠাকুর দালান থেকে শুরু করে নাচঘর এবং বৈঠকখানায় লুকিয়ে রয়েছে বহু ইতিহাস। আর সেই ইতিহাস খুঁজতে এবং বাড়ির পুজোর বিভিন্ন রীতিনীতি জেনে নিতে আমরা প্রবেশ করেছি আজ ভোলানাথ ধাম দত্তবাড়িতে। বাড়িটা 1922 সালের শেষাশেষি আমার ঠাকুরদাদা ছবি বিশ্বাসের পরিবার থেকে কিনেছিলেন। আচ্ছা, ছবি বিশ্বাস বলতে আমরা যে সিনেমা যিনি বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস, তাদের পরিবারের ছবি, এবং ছবি বিশ্বাসের বাল্যকাল কেটেছে এইখানে। বাহ, এটাও তো আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম। এই বাড়িতে এই হলো বাড়ির ঠাকুর দালান। উল্টো রথের দিন কাঠামো পুজোর পর বাড়ির ঠাকুর দালানেই কিন্তু ঠাকুর গড়ার কাজ শুরু হয়েছে। ঠাকুর গড়া তৈরিও হয়ে গেছে, রং বাকি আছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানের ঠাকুরের মূর্তি কিন্তু শিব দুর্গা মূর্তি। আমরা সচরাচর যেরকম অসুর নিধনকারী মা দুর্গাকে দেখে অভ্যস্ত, এখানে কিন্তু তার থেকে একটু আলাদা। এখানে মা সপরিবারে সবাই মিলে বাপের বাড়ি ঘুরতে আসেন, সেইভাবেই এখানে কিন্তু শিব পার্বতীকে পুজো করা হয়। পারিবারিক ইতিহাস ঘাটলে কিন্তু জানা যায় যে এনারা চাঁদ সদাগরেরই বংশধর। সুতরাং বাবা ভোলানাথ ধামে বিরাজ করছেন। বাড়ির মাথাতেও দেখলাম, ছাদের ওখানেও, সেটাও দেখাবো, ভোলানাথ ধামে বাবা ভোলানাথের মূর্তি। বাংলা ও বাঙালি এই দুটি শব্দ যখন জোড় শব্দ হয়ে দাঁড়ায়, তখন এর সঙ্গে সমার্থক শব্দরূপে যুক্ত হয় বাঙালির প্রিয় দুর্গাপুজো। এই ধরনের সিঁড়ি দিয়ে কিন্তু এই চারমহলা বাড়ির ছাদে যাওয়ার আলাদা মজা। চারমহলা বাড়ির একদম ছাদে চলে এসেছি আমরা। পুরনো দিনের বাড়ির এই ছাদটা, এই যে গঠন, এগুলোই আমরা যারা এই ধরনের বাড়ি ভালোবাসি তাদের ভালোবাসার একটা অন্যতম আকর্ষণ। সেই রকম আর খোলামেলা বড় বাড়ির, পুরনো বাড়ির ছাদের তো একটা আলাদা মাহাত্ম্য আছেই। এই বাড়ির আগে শোভাবাজার সুতারুটিতে বাস করতেন দত্ত পরিবার। প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের পরিবারের থেকে এই বাড়ি কিনে 1925 সাল থেকে পাকাপাকিভাবে বসবাস করেন পরিবারের সদস্যরা। ভোলানাথ ধামের একদম মাথায় যদি আমরা লক্ষ্য করি, সেখানেও দেখা যাচ্ছে বাবা ভোলানাথের বসে আছেন, আর দুদিক থেকে দুটো হাতি মাথায় জল দিচ্ছে।
একটু হাঁপাচ্ছি আমরা, কারণ ছাদটা একটু উঁচু, অনেক সিঁড়ি দিয়েই উঠতে হয়েছে, যে কারণে একটু হাঁপ লাগছে। একটা কথা আপনাদের একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইকের মতো ভিডিওতে নতুন একটা অপশান পাবেন, হাইপ, সেই হাইপটাও একটুখানি করে দেবেন। হাইপ করতে কিন্তু কোনো টাকা লাগার ব্যাপার নেই, আপনাদের যে ভালো লাগছে হাইপের মাধ্যমে সেটাই তার প্রকাশ। একদম রাস্তার উপরেই অবস্থিত এই ভোলানাথ ধাম। আমি যখন ঢুকলাম তখন দেখতেই পেয়েছেন। এবার বলে দিই কিভাবে আসবেন এখানে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে ফুলবাগানগামী অটো করে নামতে হবে মানিকতলা বাজারে, সেখান থেকে হাঁটা পথেই। এছাড়া যে কোনো বাসে করে মানিকতলা এসে সেখান থেকে তো হেঁটে চলেই আসতে পারেন, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের একদম কাছেই। এই ধরনের পুরনো বাড়িতে এই যে কাঠের সিঁড়িগুলো, এগুলোও কিন্তু আমাদের একটা ঐতিহ্য। পুরনো কলকাতার ঐতিহ্যের মধ্যে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এই যে বাড়িগুলো এখনও আছে বা এই বাড়িতে যে আমরা আসতে পাচ্ছি, তার জন্য অবশ্যই এই বাড়ির মানুষদের অনেক ধন্যবাদ। এই যে আমরা পুরনো জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারছি। 1925 সাল থেকেই এই বাড়ির ঠাকুরদালানে শুরু হয় কালী পুজো, দুর্গাপুজো ও কালী পুজোর দিন ফানুস ওড়ানো। ভিডিও শুরুতে আপনাদের এই বাড়ির যে বিশেষ আকর্ষণের কথা বলছিলাম, সেটাই হচ্ছে ফানুস। ভোলানাথ ধামে একই ঠাকুরদালানে একসাথে চলছে ঠাকুর গড়ার কাজ, তারই পাশাপাশি চলছে ফানুস তৈরির কাজ। আর এই প্রথম থেকে ফানুস বানানো, ফানুস ওড়ানো, যার হাত ধরে তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি এই বাড়িরই চতুর্থ প্রজন্মের অজয় দত্ত মহাশয়। আপনি প্রথম কবে, মানে এখন তো আপনি একদম পরিপক্ক হয়ে উঠেছেন, কিন্তু প্রথম কবে আপনি এই ফানুস বানিয়েছিলেন? প্রথম বানিয়েছি তখন আমার 10 বছর বয়স। 10 বছর। মানে সেটা তখন তো অ্যাকচুয়ালি কি জ্ঞান হওয়া থেকেই দেখতাম বাবা যেটা এদের ফানুস তৈরি করতে। আচ্ছা। মানে দুর্গাপুজোর পরই আরম্ভ করতেন তারা, এত আগে করতেন না। আচ্ছা। তখন আসলে ফানুসের সাইজও অনেক ছোট ছোট হতো। তখন ছোট ছোট সাইজের হতো, এখন আপনি সেগুলোকে আরো বড় করেছেন। বাহ। হ্যাঁ, বিভিন্ন কনসেপচুয়াল বড় হয়ে গেল, ভীষণ কালারফুল। বাবা, আপনি আঁকলেন কি করে এত সুন্দর, মানে পাতলা ফিনফিনে কাগজগুলো তার মধ্যে, তাই না? এটা একটা শাড়ির ডিজাইন হয়েছে নাকি অতনুদা? এটা কি ডিজাইন হয়েছে? কিন্তু এটা কিন্তু একটা শাড়ি হলেও মন্দ হতো না। খুব সুন্দর, সময় সাপেক্ষ এবং খুব ধৈর্যের ব্যাপার। তো এই ব্যাপারগুলো খুব ধৈর্যের লাগে। এবং আমার দাদাই এই আগে এই ফানুসের ওপর যে পেন্টিং, এটা আগে কোনোদিনও ছিল না। দাদাই এটা শুরু করেন, চিন্তাভাবনা করেন এটাকে নিয়ে। তো তারপর আমিও কাজ শুরু করি। এই যে ছবিটা এঁকেছেন, এই ছবিটা আমাদের ছোটবেলার খুব একটা মানে ইউনিক ছবি। মানে আমরা সবাই প্রায়, কেউ সন্ধ্যেবেলা আর কেউ সকালবেলা, সবাই আমরা গানের রেয়াজ করতাম হারমোনিয়াম নিয়ে। প্রতি পাড়ায় পাড়ায় প্রায় এই গলা সাধার একটা আওয়াজ পাওয়া যেত, তাই না? যেটা এখন কিন্তু প্রায় হারিয়ে যাচ্ছে বলা চলে। কারণ প্রচুর বাচ্চা আসে, তো যেদিন ফানুসের উৎসবটা হয় সেদিন প্রচুর বাচ্চা আসে না। হ্যাঁ ভাই, এবং খুব এনজয় করে, এবং খুব এনজয় করে, খুব ভীষণভাবে এনজয় করে, যার জন্য ছোটবেলায় আমরা স্কুলে যাওয়ার সময় দুদিকে দুটো বিরুলি করে। আমরা থাকতাম শোভাবাজারের একটা বাড়িতে। আচ্ছা। এই বাড়িতে নয়, এই বাড়িটাতে আমরা, আমার দাদু এই বাড়িটা কেনে 1923 সালে। তারপরে বাড়িটা রিনোভেশন করে বা নেসেসারি মেনটেনেন্স মানে সারিয়ে টারিয়ে এই বাড়িতে চলে আসে পাকাপোক্তভাবে 1925 সাল থেকে। সেই 1925 সাল থেকে ধারাবাহিকভাবে এই বাড়িতে ফানুসটা ওড়ানো হচ্ছে। আচ্ছা। 1925 সাল থেকে। আর তার আগেও ফানুস ওড়ানো হতো শোভাবাজারের বাড়ি থেকে, কিন্তু ধারাবাহিকভাবে ওড়ানো হতো। আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি ফানুস করতে শিখেছে? হ্যাঁ, আমার ছেলে করতে জানে, আমার নাতি 10 বছর বয়স, সেও। শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের শব্দ, চণ্ডীপাঠে এই বাড়িগুলোতে হালকা রং খেলে যায় পুজোর দিনগুলোতে। তোড়জোড় যদিও প্রায় মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায়। মানে কবে থেকে মোটামুটি এই পুজোটা শুরু হয়েছে? এই পুজোটা শুরু হয়েছে
1905 সালে, তবে সেটা কলকাতায় শুরু হয়নি। আচ্ছা, এই পুজোটা শুরু হয়েছে আমাদের বারাণসীর বাড়িতে। বারাণসীর বাড়িতে। তা সেখানে 8 বছর পুজোটা হয়েছিল, হয়ে সে পুজো শিফট হয়ে চলে আসে কলকাতার সুতানটিতে, মানে যেটা শোভাবাজার অঞ্চল, সেখানে আমরা অরিজিনালি কিন্তু কলকাতার লোক। যাত্রাই হতো, থিয়েটার নয়, যাত্রা হতো। তখন ওই ওপরে পাল টাঙানো বলতো, একটা চাঁদোয়ার মতন টাঙানো হতো, ওইগুলো দড়ি ওইখান দিয়ে বাঁধা হতো, ওইগুলো আর এদিকে পাঁচিলের সঙ্গে বেঁধে দিত, এখানে পাল টাঙিয়ে এখানে যাত্রা হতো এইগুলো। আর বাড়ির মহিলার মধ্যে ওপর থেকে, বাড়ির মহিলারা ওপর থেকে দেখতেন, বা ওখানটা হচ্ছে কি ওই যে পার্টিশনটা রয়েছে ওইগুলো খুলে দিত, ওখানে চিক বসানো থাকতো, সেই চিকের পেছনে মহিলারা থাকতো। প্রতিবাদ মানে মহালয়ার পরের দিন হচ্ছে প্রতিবাদ, সেই দিন থেকে বোধন বসে, মানে দুর্গাকে আহ্বান করা। আচ্ছা, তা দুবেলা পুজো হয়, সেটা করে তারপরে ষষ্ঠীর যেমন ঘট বসে, সপ্তমীতে নবঘট বসে, এগুলো কমন। আর বরণের দিন মানে দশমী বা বিসর্জনের কোনো বৈশিষ্ট্য আছে কি? হ্যাঁ, বিসর্জন বলছি, তার আগে বলছি ধুনো পোড়ানো। বাড়ির সধবা মেয়েরা ধুনোটা পোড়ায়। আচ্ছা, ঠাকুরের সামনে ধুনো পোড়ানো হয়, সেটা অষ্টমীর দিনই হয়। এছাড়া কুমারী পুজো সেটাও হয়। দশমীর দিন সকালবেলা একটা অপরাজিতা পুজো হয়। আর আরেকটা হচ্ছে বরণ। বরণটা হচ্ছে বাড়ির সিনিয়র মোস্ট থাকেন মহিলা, সধবা মহিলা, তিনি বরণটা করেন। আচ্ছা, তিনি বরণটা করেন। আর বরণের শেষে কনে কাঞ্চলি দেওয়ার একটা প্রথা আছে, মেয়েরা বিয়ের পরে যেটা দেয় সেটাই এখানে হয়। মানে অ্যাজ ই দুর্গা সপরিবারে বাপের বাড়িতে এসছে, শিবকে আমরা জামাই হিসেবে আমরা মনে করি, সেইভাবে আপ্যায়ন করি। হ্যাঁ, আর যখন মেয়ে চলে যাচ্ছে, মেয়ে কনে কাঞ্চলি দিয়ে মায়ের ওখান থেকে চলে যায়। বাড়ির সূর্যাস্তের পর ঠাকুর কিন্তু বাড়ি থেকে আমরা বাইরে বার করি। আচ্ছা, অনেক জায়গায় যেমন তিথি অনুযায়ী সকালেই হয়ে যায় বিসর্জন, তো হিসেব মতো যখনই হয়ে যাবে, তিথি হয়ে যায় তখনই হয়ে যায়, মানে রেডি হচ্ছে বিসর্জনের সময়। তারপর যদি কালবেলা বা বারবেলা থাকে আলাদা কথা। এবারে আমরা বিকালবেলাতে ওইখানে আলপনা দেওয়া থেকে ওইখানে ঠাকুরকে নামানো হয়, ঠাকুর দালানের দিকে মুখ করে ঠাকুরকে রাখা হয়। বরণ টরণ হয়ে গিয়ে সব হয়ে যাবে, কিন্তু ওই একদম মানে ঘড়ি ধরে যখন দেখা যাবে যে সূর্যাস্তের যে টাইমটা থাকবে 5:30, 5:35, 40, 50 যাই থাকুক, সেই টাইমটা পেরোবার পর ঠাকুর এখান থেকে তুলে লঞ্চে তোলা হবে। আচ্ছা, কোন ঘাটে নিয়ে যান? আমরা এখন লোকে সকলে বলে নিমতলা ঘাট বলে, অ্যাকচুয়ালি ঘাটটা হচ্ছে রথতলা ঘাট। রথতলা ঘাট, ওই ঘরের ধারে একটা রথ থাকতো বহুকাল আগে, আমরা ছেলেবেলায় দেখেছি। রথতলা ওইটা বড় ঘাট, নিমতলা মহাশ্মশানের গায়ে যে ঘাটটা, হ্যাঁ, ওই ঘাটটাতেই বিসর্জন দেয় একদম সোজা। অবসরপ্রাপ্ত পেন্ডুলাম ঘড়ি নীরবে গোনে ক্যালেন্ডারের দুর্গোৎসবের দিনগুলো। শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় স্বজনের ভিড়ে বাড়ি গমগম করে, প্রাণ ফিরে পায় বৈঠকখানাটিও। শিউলি ফুটে থাকা সকাল আর কিছু হলদেটে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে শরতের সোনালি দিনগুলোতে। কলকাতার বুকে এরকম একটা বনেদি বাড়ির গল্প শুনে, তার ইতিহাস জেনে, পুজোর কথা জেনে নিশ্চয়ই আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের বনেদি পুজো ঘোরার লিস্টে অবশ্যই এই ভোলানাথ ধামকে আপনারা অ্যাড করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, হাইপ ও শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এরকম আরও যদি বনেদি বাড়ির অনন্যার সাথে ঘুরতে চান, যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাড়ি নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে, কিছু জানানোর থাকে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।